আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমি মনিরুল ইসলাম চলে আসলাম তোমাদের অর্থাৎ নবম দশম শ্রেণী এবং যারা 2026 সালে এসএসসি পরীক্ষার্থী মানবিক বিভাগ থেকে অংশগ্রহণ করবা তাদের জন্য। তো আমি এর আগে সপ্তম অধ্যায়ের পার্ট 1, 2, 3 শেষ করছি। এখন আমরা পার্ট 4 অর্থাৎ টাইপ 4 নিয়ে আলোচনা করব। টাইপ 4-এর আমাদের বিষয়বস্তু হচ্ছে নির্বাচন কমিশন গঠন ক্ষমতা ও কার্যবলী। ঠিক আছে, টাইপ 4-এর আমাদের কি নির্বাচন কমিশন গঠন ক্ষমতা ও কার্যবলী। দেখো টাইপ 4টা একটু খেয়াল করো। টাইপ 4-এর যে প্রথম নম্বর কোশ্চেনটা আছে 35 নম্বর। ঠিক আছে, 35 নম্বরটা দেখো। 35 নম্বর হচ্ছে 35 নম্বর দেখো, বলছে ভোটদান পদ্ধতি কত প্রকার। 35 নম্বর বলছে ভোটদান পদ্ধতি কত প্রকার। দেখো ভোটদান পদ্ধতিকে দুই ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, ভোটদান পদ্ধতিকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, এরপরে দেখো একটা উদ্দীপক দেওয়া আছে, আমরা উদ্দীপকটা পড়ি। দেখো একটা উদ্দীপক দেওয়া আছে, আমরা উদ্দীপকটা পড়ি। এটা ঢাকা বোর্ডে আসছিল 21-এ। দেখো বলছে উদ্দীপকটা পড়ে 36 নং প্রশ্নের উত্তর দাও। বলছে গহিরা প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী নেতা নির্বাচনে ফরিদ ও বশির প্রার্থী। বলছে গহিরা প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে, মানে গহিরা একটা বিদ্যালয়ের নাম, ঠিক আছে, মানুষের নাম না। গহিরা প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী নেতা নির্বাচনের ফরিদ ও বশির প্রার্থী। শিক্ষক শ্রেণী নেতা নির্বাচনের সময় উপস্থিত সকল শিক্ষার্থীদের দুই প্রার্থীর সমর্থনে হাত উঠাতে বললে ফরিদের পক্ষে বেশি হাত ওঠে, ফলে ফরিদ শ্রেণীতে নেতা নির্বাচিত হয়। কে নির্বাচিত হচ্ছে? ফরিদ। ঠিক আছে, ফরিদ নেতা নির্বাচিত হয়। এখন বলছে কোশ্চেন বলছে যে ফরিদের শ্রেণী নেতা নির্বাচনের ক্ষেত্রে ভোটদানের কোন পদ্ধতি অনুসরণ করা হয়েছে? এখানে হচ্ছে প্রত্যক্ষ ভোটদান অংশগ্রহণ করা হয়েছে না কি পরোক্ষ ভোটদান অংশগ্রহণ করা হয়েছে না প্রকাশ্য ভোটদান না গোপন ভোটদান। ঠিক আছে, এখানে হচ্ছে প্রত্যক্ষ না, পরোক্ষ ভোটদানও না, গোপনও না। তাহলে এখানে ফরিদের শ্রেণী নেতা নির্বাচনের ক্ষেত্রে প্রকাশ্য ভোটদান ঘটছে, মানে নিজে নিজে প্রকাশ্যে ভোটটা দিয়েছে। ঠিক আছে, এরপরে 37 নম্বরে যাই আমরা। 37 নম্বরটা দেখো, বলছে নিচের উদ্দীপকটি পড়ো এবং 37 নং প্রশ্নের উত্তর দাও। বলছে কোনো একটি দেশের প্রথম পর্যায়ে জনগণের ভোটে নির্দিষ্ট সংখ্যক সংসদ সদস্য নির্বাচিত হয়। বলছে কোনো একটি দেশের প্রথম পর্যায়ে জনগণের ভোটে নির্দিষ্ট সংখ্যক সংসদ সদস্য নির্বাচিত হয়। দ্বিতীয় পর্যায়ে তাদের মধ্য থেকে হাত তুলে সমর্থনের ভিত্তিতে স্পিকার নির্বাচিত হয়। অর্থাৎ সংসদ সদস্য অর্থাৎ এমপির আবার কি করে? হাত তুলে সংসদে স্পিকার নির্বাচিত করে। এখন প্রশ্ন হইতেছে যে দ্বিতীয় পর্যায়ের নির্বাচনের ক্ষেত্রে কোন উত্তরটি সর্বাধিক সঠিক, অর্থাৎ স্পিকার নির্বাচনের ক্ষেত্রে কোন উত্তরটি সঠিক? আমরা দেখি প্রত্যক্ষ ও গোপন না, এটা সঠিক না। তারপর হচ্ছে পরোক্ষ গোপন না, গোপন কোনোদিন হবে না, গোপন যেখানে আছে ওটা আগে ভুল। ঠিক আছে, গোপন যেখানে আছে ওটা আগেই ভুল। প্রত্যক্ষ প্রকাশ্য না, এটা প্রত্যক্ষ না, পরোক্ষ ও প্রকাশ্য। ঠিক আছে, রাইট অ্যান্সার হচ্ছে পরোক্ষ ও প্রকাশ্য। অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে নির্বাচনে অর্থাৎ স্পিকার নির্বাচনের ক্ষেত্রে পরোক্ষ ও প্রকাশ্য কি সর্বাধিক সঠিক। ঠিক আছে, এরপরে দেখো 38 নম্বরটা দেখো, বলছে গণতান্ত্রিক প্রতিষ্ঠান নির্বাচনের পূর্ব শর্ত হিসেবে নিচের কোনটি যৌক্তিক? বলছে গণতান্ত্রিক প্রতিষ্ঠান নির্বাচনের পূর্ব শর্ত হিসেবে নিচের কোনটি সঠিক? একচেটিয়া নির্বাচন, স্বৈরতান্ত্রিক নির্বাচন, বহুদলীয় নির্বাচন না কার্যকর নির্বাচন? ভালো করে বুঝো। বলছে গণতান্ত্রিক প্রতিষ্ঠান নির্বাচনের পূর্ব শর্ত হিসেবে নিচের কোনটি যৌক্তিক? গণতান্ত্রিক প্রতিষ্ঠান। ঠিক আছে, তাহলে একচেটিয়া নির্বাচনের ফলে এর গণতন্ত্রে কখনো একচেটিয়া নির্বাচন হয় না, স্বৈরতান্ত্রিক এটাও গণতন্ত্র না, বহুদলীয় নির্বাচন এটাও না, তাহলে কার্যকরী নির্বাচন। ঠিক আছে, কার্যকরী নির্বাচনই হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠানের নির্বাচনের পূর্ব শর্ত। এরপরে 39 নম্বরটা দেখো, বলছে নির্বাচন কমিশনের প্রধান কাজ কোনটি? কার্যকর নির্বাচন, ব্যয় তদারকি, সীমানা নির্ধারণ না নির্বাচন পরিচালনা করা? দেখো নির্বাচন কমিশনের প্রধান কাজ হচ্ছে নির্বাচনটাকে পরিচালনা করা। কি? নির্বাচনটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করা হচ্ছে নির্বাচন কমিশনের প্রধান কাজ। ঠিক আছে, এরপরে 40 নম্বরটা দেখো, এরপরে 40 নম্বরটা খেয়াল করো। বলছে বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার দায়িত্ব মূলত, বলছে বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার দায়িত্ব কার? স্বরাষ্ট্র, আচ্ছা এটা পড়াই লাগবে না, এটা নির্বাচন কমিশনের। আমরা জানি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার কাজ হচ্ছে নির্বাচন কমিশনের। ঠিক আছে, এরপরে 41 নম্বরটা একটু খেয়াল করো।
বলছে যে নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব কোনটি? বলছে নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব কোনটি? স্বচ্ছ ব্যালট বক্স সরবরাহ করা, দেখো জনগণকে ভোটদানে উৎসাহ প্রদান করা, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা, না ঘ নম্বর হচ্ছে নির্বাচন কেন্দ্রে প্রার্থীদের প্রতিনিধি বাছাই করা। এটার আনসার হচ্ছে নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব কোনটি? সাংবিধানিক দায়িত্ব জনগণকে ভোটদানে উৎসাহ প্রদান করা, এটা নির্বাচন কমিশনের প্রধান কাজ না। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা, নির্বাচন কেন্দ্রে প্রার্থীদের প্রতিনিধি বাছাই করা, সুষ্ঠু ব্যালট বক্স সরবরাহ করা। দেখো এটার আনসার হচ্ছে 3, বুঝছো? এটার আনসার হচ্ছে 3, ঠিক আছে? এটার আনসার হচ্ছে কি? এটার আনসার হচ্ছে 3, অর্থাৎ হচ্ছে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা হচ্ছে নির্বাচন কমিশনের প্রধান কাজ। এরপরে দেখো 42 নম্বরটা ফলো করো। বলছে নির্বাচন কমিশনারদের নিয়োগদান করেন কে? প্রধান, এটাতে রাষ্ট্রপতি, ঠিক আছে? নির্বাচন কমিশনারদেরকে নিয়োগদান করেন কে? নির্বাচন কমিশনারকে নিয়োগদান করেন হচ্ছে রাষ্ট্রপতি, ঠিক আছে? নির্বাচন কমিশনারদের নিয়োগদান করেন কে? এটা নিয়োগদান করেন হচ্ছে রাষ্ট্রপতি, ঠিক আছে? এরপর 43 নম্বরে দেখো, 43 নম্বর হচ্ছে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করার জন্য নির্বাচন কমিশনারের সবচেয়ে জরুরি বিষয় কোনটি? কি বলছে? বলছে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করার জন্য নির্বাচন কমিশনের সবচেয়ে জরুরি কাজ কোনটি? দেখো নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ করা, না সঠিক ভোটের তালিকা প্রস্তুত করা, এটাও না রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে কাজ করা। অবশ্যই কোনো রাজনৈতিক দলের হয়ে কি একটি নির্বাচন কমিটি বা নির্বাচন কমিশনার কাজ করতে পারে না, সে কাজ করে কি রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে কাজ করবে, ঠিক আছে? তাহলে আমাদের রাইট অ্যান্সার কি? আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 3। এরপর 44 নাম্বারটা দেখো, এরপর 44 দেখো, 44 বলতেছে যে জনবল ও অর্থ সংক্রান্ত ব্যাপারে কাদের স্বাধীনতা থাকা একান্ত আবশ্যক? বলছে জনবল ও অর্থ সংক্রান্ত ব্যাপারে কাদের স্বাধীনতা থাকা একান্ত প্রয়োজন? নির্বাচন কমিশনের, ঠিক আছে? এটার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশন। এটার দায়িত্ব কার? এটার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনারের। এরপরে দেখো 45 নম্বর বলতেছে বাংলাদেশের সংবিধানে কত নং অনুচ্ছেদে নির্বাচন কমিশনের দায়িত্ব? কমিশনের হবে, নির্বাচন কমিশনের দায়িত্ব। এখানে একটু কারেকশন হবে, ঠিক আছে? এখানে একটু কারেকশন হবে, কমিশনের হবে, ঠিক আছে? নির্বাচনের কমিশনের দায়িত্ব বর্ণিত হয়েছে, এখানে একটু 45 নম্বর একটু কারেকশন, ঠিক আছে? বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে নির্বাচন কমিশনের দায়িত্ব বর্ণিত হয়েছে? এটা হচ্ছে 119 নং অনুচ্ছেদে, ঠিক আছে? 119 নং অনুচ্ছেদে, ঠিক আছে? এরপরে দেখো 46 নম্বরটা, 46 নম্বর হচ্ছে নির্বাচন কমিশনের কাজ কি? নির্বাচনের কমিশনের কাজ হচ্ছে নির্বাচন ব্যয় তদারকি করা, নির্বাচন পরিচালনা করা, নির্বাচনী প্রচার সংক্রান্ত অপরাধ তদারকি করা, দলীয় প্রভাবের অধীনে থেকে নির্বাচন করা। এখানে ঘ নম্বরটা কোনোদিনই হচ্ছে না। দেখো নির্বাচনী প্রচারণা সংক্রান্ত অপরাধ তদারকি, এটা হচ্ছে না। নির্বাচন পরিচালনা করা, আমরা জানি নির্বাচন কমিশনের কাজ হচ্ছে নির্বাচনটাকে কি করা? সুষ্ঠুভাবে পরিচালনা করা, ঠিক আছে? নির্বাচন কমিশনের কাজ হচ্ছে সুষ্ঠুভাবে নির্বাচনটা কি করা? পরিচালনা করা, ঠিক আছে? এরপরে 47 নম্বরে দেখো, ওকে, এরপর 47 দেখো, 47 হচ্ছে নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ করেন কে? নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ করে হচ্ছে 47 নম্বর নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, ভূমি মন্ত্রণালয়, না আইন মন্ত্রণালয়? দেখো নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ করে হচ্ছে নির্বাচন কমিশন, ঠিক আছে? নির্বাচন কমিশন হচ্ছে নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ করে, ঠিক আছে? এরপরে 48 নম্বরে দেখো, বলছে কোন নির্বাচন পরিচালনা সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করা হয়? 48 নাম্বার দেখো, বলছে যে কোন নির্বাচন পরিচালনা সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করা হয়? একটু সমস্যা হচ্ছে, দেখো 48-এর অপশনগুলো কই? এই যে ক নাম্বার হচ্ছে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য, ক নাম্বার হচ্ছে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য। দেখো তো আমাদের প্রশ্নটা হচ্ছে কি? প্রশ্নটা হচ্ছে কোন নির্বাচন পরিচালনা সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করা হয়? ক নাম্বার হচ্ছে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য। হ্যাঁ, এটাই হচ্ছে রাইট আনসার, ঠিক আছে? সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য, ওকে, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য। এরপরে দেখো 49 হচ্ছে বাংলাদেশের কতটি জাতীয় নির্বাচনী এলাকা রয়েছে? দেখো 49 নম্বর, বাংলাদেশের কতটি জাতীয় নির্বাচনী এলাকা রয়েছে? বাংলাদেশের মোট
300টি জাতীয় এলাকা নির্বাচনী জাতীয় এলাকা রয়েছে। বাংলাদেশে কতটি নির্বাচনী এলাকা রয়েছে? বাংলাদেশের মোট 300টি নির্বাচনী এলাকা রয়েছে। এরপর 50 নম্বরটা দেখো, নির্বাচন কমিশনের কাজ কি? নির্দলীয় নির্বাচন করা, সুষ্ঠু নির্বাচন করা, নিরপেক্ষ নির্বাচন করা। দেখো, নির্বাচন কমিশনের কাজ হচ্ছে নিরপেক্ষ নির্বাচন করা, কারো পক্ষে না গিয়ে 1 2 3, এটার আনসার হচ্ছে 1 2 3, ঠিক আছে? নির্বাচন কমিশনের কাজ হচ্ছে এই তিনটাই। এরপর 51 নম্বরটা দেখো, নির্বাচনী প্রক্রিয়ার অন্তর্ভুক্ত বিষয় হলো ভোটার তালিকা প্রণয়ন করা। নির্বাচনী প্রক্রিয়ার অন্তর্ভুক্ত বিষয় হচ্ছে ভোটার তালিকা প্রণয়ন করা, নির্বাচনী এলাকা নির্ধারণ করা, এরপর হচ্ছে ভোট সংগ্রহ করা। দেখো কি বলছে, ভোট সংগ্রহ করা, অর্থাৎ এই তিনটাই হচ্ছে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে অন্তর্ভুক্ত, ঠিক আছে? এই তিনটাই কি নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে অন্তর্ভুক্ত। এরপরে 52 নম্বর দেখো, 52 নম্বর হচ্ছে নির্বাচন কমিশনের কাজ হলো ভোটার তালিকা প্রস্তুত করা, ভোটারদের পরিচয়পত্র প্রদান করা এবং নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ করা। এটা হচ্ছে নির্বাচন কমিশনের প্রধান কাজ, ঠিক আছে? এটা হচ্ছে নির্বাচন কমিশনের প্রধান কাজ। ওকে, আমাদের হচ্ছে টাইপ স্যার আমাদের শেষ, ঠিক আছে? আমাদের এই সপ্তম অধ্যায়টা আমরা 1 2 3 4 চারটা টাইপ বিভাগে করে আমরা এই অধ্যায়টা শেষ করলাম, ঠিক আছে? সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আমরা নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আল্লাহ হাফেজ।